যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি উত্তরা থেকে বলছি। পার্সোনাল কারণে আই উড প্রিফার নট ডিসক্লোজিং মাই নেম। তারপরে তিনি তার নামটা বলেছেন। অনেকদিন ধরে আমি আপনার শো শুনছি, সব ফ্রেন্ডরা একসাথে ভূত.com শুনি। আমি আজকে যে ঘটনাটা সবার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এখনো হয়তো আমাদের সাথে আছে। আমার মা এই ঘটনার মূল ভিকটিম বলা যায়। আমার মা যখন ক্লাস 10-এ পড়তেন তখন প্রথমবারের মতো শুরু হয় এসব কিছু। সামনে বোর্ড এক্সাম থাকায় সারাদিনই পড়ার টেবিলে বসতে হতো। মা যখন পড়তেন তিনি অনুভব করতেন যে পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। প্রথম প্রথম পাত্তা না দিলেও তিনি বুঝতে পারতেন এবং এক সময় তিনি অনুভব করতে পারতেন যে তার সঙ্গে কেউ একজন আছে। একটি বাচ্চা মেয়ে যার মাথায় কোনো চুল নেই। মা তার বাবা মা মানে আমার নানা নানির কাছে বিষয়টা জানালেও খুব একটা গুরুত্ব তারা দেন না। মেয়েটা তেমন কোনো বিরক্ত করত না এবং বিরক্ত না করায় ব্যাপারটা নিয়ে আমার মাও তেমন মাথামাতি করতেন না। এইচএসসি এক্সাম শেষ করে এইচএসসির আগ পর্যন্ত মেয়েটা মার কাছেই থাকতো সব সময়। একটা জিনিস শুধু বদলে গেল, সময়ের সাথে সাথে মেয়েটার মাথার চুল বড় হয়ে যায়। প্রথম ধাক্কা খেল এইচএসসির কিছুদিন পর। মা বোয়াল মাছ দিয়ে ভাত খেতে বসেছে, আর তখন তার ভাতের প্লেটের ওপর একটা বড় হাতের ছায়া সে দেখতে পায় এবং চিৎকার দিয়ে উঠে পড়ে। ব্যাপারটা তখন সবার কাছে আজব মনে হয়, তাই মাকে ওখানকার একজন নাম করা হুজুর দেখানো হয়। সে প্রফেশনালি একজন লয়ার, কিন্তু সবাই বলে তার কাছে নাকি অলওয়েজ জিন থাকে। সেই লোক সব কথা শুনে বলে আমার মায়ের সৌন্দর্য দেখে এক জিন তার পেছনে লেগেছে। সেই জিন আর কিছুদিন গেলে মাকে নিয়ে যেত এবং ওকে সরানো এত সহজ না, কারণ অনেকদিন ধরেই সে আমার মায়ের সাথেই আছে। নানিমার মুখে শুনেছি লোকটা নিজের হাত কেটে রক্ত দিয়ে একটা কাগজে কি যেন লিখে আমার মাকে সেটা চিবিয়ে খেতে বলে এবং তার সাথে অনেকগুলো তাবিজও দেয়। তার নির্দেশ ছিল মা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই তাবিজ শরীর থেকে না সরায়, রাতে একা না ঘুমায় এবং গরুর মাংস কোনোদিন না খায়। শুধু কোরবানির মাংস, তাও ঈদের দিন, অর্থাৎ ঈদের 3 দিন খেতে পারবেন। এর বাইরে গরুর মাংস তার জন্য হারাম। সেই হুজুরের কথায় আমার মা যখন বিয়ে হয়, এই জিন আবার আসবে মায়ের হাজবেন্ডের ওপর এবং তারপর আসবে তার প্রথম সন্তানের ওপর। মা হুজুরের সব নির্দেশই পালন করতে থাকেন। বাট ইট ডাজন্ট ফিল গুড টু সে যে হুজুরের কথা অক্ষরে অক্ষরে মিলে যায় এবং সত্যি সত্যি বিয়ের পরে সেই জিন আমার বাবার কাছে এসে পড়ে। বাবা এসব বিশ্বাস করেন না বললেই চলে, তাই তার সাথে কি হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু সে সব সময় রাতে ঘুমানোর সময় দেখত তার পায়ের কাছে একটা বুড়া লোক বসে থাকে। তাদের বিয়ের কিছুদিন পরেই আমি জন্মাই এবং আবারও হুজুরের কথা মতো সেই জিন আমার ওপরে ভর করে প্রতি রাতে। নানিমা এবং আম্মুর মুখে শুনেছি আমি নাকি সারা রাত কান্না করতাম আর ফজরের আজান দেওয়ার সাথে সাথে চুপ হয়ে যেতাম। 9 মাস বয়স পর্যন্ত আমার সাথে জিনটা ছিল। তার মধ্যে একটা ঘটনা এটার প্রমাণ। আমার বয়স তখন
40 দিন আমার নানা বাড়িতেই আমি ছিলাম এবং আমার দাদা বাড়ির মানুষজন দল বেঁধে আসে আমাকে দেখতে। বাসায় অনেক মানুষ থাকায় রান্না বান্নার জিনিসপত্র এবং খাবার দাবার সবকিছু খাটের নিচে ঢেকে রাখা হয়। সেই রাতে আমার কান্নার কোনো সীমা থাকে না, দম আটকিয়ে কান্না করতে থাকি আমি। পরে নানিমা মাকে বলে ঘর পাল্টানোর কথা এবং এরপরে আমি শান্ত হই। পরের দিন দেখা গেল আমাকে নিয়ে যেই খাটের ওপরে আমার মা ছিলেন সেই খাটের নিচে রান্না করা গরুর মাংসের পাতিল ঢেকে রাখা হয়েছিল। তার জন্যই জিন আমার গায়ে ভর করতে পেরেছে, কিন্তু জিন আমার কাছে কখনোই ঠিক মতো আসতে পারেনি শুধুমাত্র আমার নানিমার কারণে। সে অনেক নামাজি একজন মানুষ ছিলেন এবং অনেক হুজুর, পড়া পানি, দোয়া দুরুদ পড়ে আমাকে সে রক্ষা করতে থাকে। সমস্যাটা হয় আমার ছোট বোনকে নিয়ে। আমার ছোট বোন আমার চেয়ে 2.5 বছরের ছোট। তার জন্মের আগ পর্যন্ত আমি এবং মা নানিমার কাছেই ছিলাম। ছোট বোন হওয়ার সময় ঢাকা চলে আসে। এগেইন আমি আমার বোনের নাম বলতে পারছি না, তুবা নাম দিয়ে এখন বোঝাচ্ছি। তুবা আমার ছোট বোন, এবং তাকে জিন থেকে দূরে রাখার জন্য ঢাকায় কেউ ছিল না এবং এতদিন পরে কেউ পাত্তাও দিত না বিষয়টি। হুজুর বলেছিল বড় মেয়ের ওপর জিন আসবে, ছোট মেয়েকে নিয়ে কোনো কিছু বলেনি। তাই আমরা সবাই ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করি। But we were wrong. তোমার বয়স যখন 7, তখন থেকে সে সারা রাত কান্না করত আর চিৎকার করত। কেউ তার কাছে গেলেই সে ধাক্কা মেরে সরিয়ে দিত। যতই তাবিজ দেয়া হতো 3 মাসের মধ্যে একটা একটা তাবিজ নাই হয়ে যেত। এরপর রূপার তাবিজ তাকে দেয়া হয়েছিল। অনেক দিন থেকে তাবিজের সেই সমস্যা আর হয় না। গরমের ছুটিতে নানা বাড়ি যাওয়ার পরে সেই তাবিজও নাই হয়ে যায় এবং 1 মাস পরে নানিমা দেখে সেই তাবিজ ছাদের টবের একটা গাছের মধ্যে ঝুলছে। আমাদের বোঝার বাকি থাকলো না আসলে সমস্যাটা কি। এরপর অনেক দিন কেটে যায়, তেমন কোনো সমস্যা আমরা দেখিনি। 2013 থেকে 2017 পর্যন্ত অল ওয়াজ ওকে। 2017-তে প্রথমবারের মতো আমি নিজে সব দেখলাম। সেদিন রাতে 1:30 বাজে অন্ধকারে হঠাৎ ঘুমের মধ্যে আমার বোন মাথা অলমোস্ট মোর দ্যান 90 ডিগ্রি ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে ভুল দেখছি ভেবে এত পাত্তা দেয়নি। তার মাথায় হাত রাখি আমি আদর করব বলে। সঙ্গে সঙ্গে অনেক জোরে থাপ্পড় মারে আমার হাতে আমার বোন। খুব অবাক হলেও পাত্তা না দিয়ে আমি ঘুমোতে চলে যাই। একটু পরে দেখি তুবা চিৎকার করছে এবং তার পায়ের দিকে আঙুল দিয়ে পয়েন্ট করে কিছু একটা দেখাচ্ছে, বলছে আমাকে নিয়ে যাবে, ও আমাকে নিয়ে যাবে। আমার চিৎকারে বাবা মা চলে আসে এবং তুবাকে নিয়ে যায় তাদের ঘরে। পরের দিন শুনি সে স্বপ্নে দেখে যে একটা কালো অবয়ব তাকে বলছে সে তার মাথার চুল না কাটলে তাকে নিয়ে যাবে। ঘুম ভেঙে দেখে সে অবয়ব তার পায়ের কাছে বসে আছে। বলে রাখা ভালো, আমার বোনের চুল সাধারণ মেয়েদের চুলের মতোই ছিল, কিন্তু সেই 7 বছর বয়সে তার চুল হঠাৎ করে পাল্টে যায়। সেই চুল যেমন লম্বা তেমন ঘন, হাঁটুর নিচে পর্যন্ত চলে আসে এমন। সবাই অবাক হয়, কারণ আমাদের পরিবারে এমন চুল আগে কারো হয়নি। এরপর অনেক বড় হুজুরকে দেখানো হয়, দাবি জানা হয়, কিন্তু লাভ হয় না। তারপর
তুবার শরীরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ওই যে গোটা গোটা যা কিছু আছে এগুলো দেখা যায়, কালো কালো হয়ে ওঠে, অর্থাৎ ক্ষতস্থানের মতো হয়ে ওঠে পুরো শরীর। জিজ্ঞেস করলে বলে জানে না কিভাবে আসলো, সেটাও সে বলতে পারে না, এবং ব্যথাও নাকি করে না। আমি অনেক মুভিজে দেখেছি যে এটা নাকি পজিশনের সিম্পল, কিন্তু আম্মু বিশ্বাস করেন না আমার কথা। এরপর জানুয়ারি মাসে আমরা শীতের রাতে 11টার মতন বাজে, আমি আর তুবা আমরা লাগেজ গুছাচ্ছিলাম এবং পরের দিন রাতের বাসে আমরা কক্সবাজার যাব। হঠাৎ দেখি তুবা কোনো কথা ছাড়া খাট থেকে উঠে বাথরুমে চলে যায় এবং ইমিডিয়েটলি ভেতর থেকে শাওয়ারের শব্দ আসে। দরজা খোলা ছিল দেখে আমি দৌড়ে বাথরুমে গিয়ে দেখি তুবা বাথটাবের ভেতরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে, কনকনে ঠান্ডা পানি। সেই শীতের রাতে আমি চিৎকার করছি কিন্তু আমার কথা কেউ শুনতে পারছে না। আমাদের আগের ফ্ল্যাটটা ছোট থাকায় একটু চিৎকার দিলেই বাবা মা শুনতে পেত বা চলে আসতো, কিন্তু পরে পাশের একটা ফ্ল্যাট কিনে জোড়া লাগানোর পর থেকে আমাদের কথা আর তারা শুনতে পেত না। আমি তুবার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকি, তুবা চিৎকার করে বলছে সেও আমাকে, আমি ওকে নিয়ে যাব, আমি ওকে নিয়ে যাব। আমার বোন অনেক শুকনা, নামমাত্র ওজন তার, সেই বোনকে আমি বাথটাব থেকে টেনে নামাতে পারছি না। পাথরের মতো ভারী তার শরীর। একসময় বাবা মা দৌড়ে আসে এবং আসার সাথে সাথে তুবা নরমাল হয়ে যায়। তাকে জিজ্ঞেস করলে সে বলে তার কিছুই মনে নাই। কক্সবাজার ট্রিপ থেকে ফেরার সাথে সাথেই সব কাহিনী হুজুরকে জানালে সে আমাদের ঘরের কোনায় ঝুলানোর জন্য তাবিজ দেন। এরপর থেকে তুবার শরীরে ওই দাগগুলো আর দেখা যেত না এবং আল্লাহর রহমতে তার সাথে আর কিছু হয় না। সে সেদিন থেকে স্বপ্নে দেখে একটা নীল রঙের শাড়ি পরা মেয়ে প্রতি রাতে তার স্বপ্নে এসে তাকে আদর করে এবং প্রতি রাতেই তুবা এই স্বপ্নটি দেখে। যখন ও আমাকে মেয়েটার কথা বলে আমি ওকে শিখিয়ে দেই নেক্সট টাইম যেন ও মেয়েটাকে বলে আর না আসতে। এই কথা বলার পরের দিনই মেয়েটা স্বপ্নে এসে তুবাকে বলে যেন সে তার কথা আমার সাথে অথবা আম্মুর সাথে শেয়ার না করে। এরপর থেকে মেয়েটা আর আসে না, কারণ প্রবলেম হয় আমার পুরা বাসায় সারা রাত ধরে বাসার ভেতরে দৌড়ানোর আওয়াজ পাওয়া যায়। আমাদের ফ্লোরে 2টা ইউনিট, এই ইউনিটে আমরা থাকি, সো কোনো চান্স নেই আশেপাশে থেকে আওয়াজ আসার। মার্বেল খেলা, চেয়ার টানাটানি, সব ধরনের আওয়াজ হতে থাকে, কিন্তু আস্তে আস্তে সব থেমে যায়। আজকে 22 বছর ধরে মায়ের কাছে তাবিজ নেই। আমার মা আবার ভয় পাওয়া শুরু করেছে। একা থাকলে একরকম সুগন্ধ থাকে তাকে ঘিরে। পুরো বাসায় আমি নিজের হাতে দোয়া লাগিয়েছি, সব ঘরের দোয়া ঠিকঠাক আছে, শুধু আমার মায়ের ঘরের দোয়াটাই একা একা নাই হয়ে গেছে। মা কিছু বলে না, কিন্তু তার কথা এবং তার সবকিছু শুনে তার চাল চলনে বোঝা যায় সে কিছু একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। আমার মা প্রচন্ড ভয় পায়। বাংলা এবং ইংলিশ মিলিয়ে লেখার জন্য ক্ষমা চাচ্ছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ।